गुड मर्निंग बंधुरा सबाई केमन आछो आशा करी सकलेई भालो आछो और आमराओ भालो आछि। आमार आरो एकटी नतुन ब्लगे तोमादेर सबाइके स्वागत जानाई। आजके हलो मंगलबार। एखन सकालबेला मेयेके स्कुले दिये एलाम, दिये एसे रान्नाय नेमे पड़लाम। मुगेर डाल करछि और एकटा तरकारी करब। और आजके जा मेयेके स्कुल थेके निये एसे आबार जाबो बाबार बाड़िर दिके जाबो। बाड़ीते जाबो ना, एकटा काज आछे, संगे थाको बुझतेई पारबे कि काज। चलो सब दिके करी भिडियोटा शुरू करलाम। एबारे घरदोरेर काज करब। डालटा सेদ্ধ होक ततक्षण घरदोरगुलो परिष्कार करे निई। और एखन देखतेई पाচ্ছো परिष्कार जामा परे निয়েছি, स्नान करिনি किन्तु এটা ছাড়া জামা আর একটু মাথায় জলও দিয়ে দিয়েছি পরিষ্কার, কারণ অত সকালে তো উঠে আর কি ঘরের কাজগুলো করতে পারিনি। পরিষ্কার হয়ে একেবারে একটু মাথার তেলতে জল দিয়েছি, পুরো চুলটা ভেজাইনি। মেয়েকে টিফিন বানালাম, দিয়ে এলাম। মেয়েকে দিয়েছি গোলা রুটি আর তো যে গোলা রুটি ছেলের জন্য ওখানে রেখে দিলাম, ও মিষ্টি দিয়ে খেয়ে নেবে। এবং ঘরদোরগুলো পরিষ্কার করি। চলো দেখতে থাকো। আর এর আগে একটা ভিডিও আছে, প্রায় দিন 10-12 আগে একটা ভিডিও আছে, আগের সানডে তার আগের সানডে, মানে আজকে তো মঙ্গলবারের আগে যে একটা সানডে গেছে তারও আগের সানডের একটা ভিডিও আছে। ওটা তোমাদের সঙ্গে শেয়ারই করা হচ্ছে না, করবো কোনটা আগে দেবো দেখি। চলো দেখতে থাকো ভিডিওটা। তো ভিডিও শুরুতে প্রথমেই তোমাদের জানাই বন্ধুরা যে ভিডিওটা কিন্তু আজকে একটু লং হয়ে গেছে। শত চেষ্টা করেও শর্ট করতে পারিনি, কারণ সারাদিন ধরে যেটুকু করেছি সেটুকু সবটাই দেখানোর চেষ্টা করেছি। মানে এই কাজকর্ম প্লাস বাইরে যে কাজে বেরিয়েছিলাম সেইটুকুই। বাদবাকি আদার্স আরও ছিল, বাসন টাসন মাজা এসে করেছি, ওগুলো কিন্তু আর দেখায়নি। তো দেখো আবারও এই বিছানার চাদরটা পেতে নিচ্ছি। প্রায় বেশ কিছুদিন হলো দুটোই বিছানার চাদর হয়েছে। বিছানার চাদর একদমই শর্ট হয়ে গেছে। এইটা তুললে ওইটা, মানে যেটা তুললাম একটু আগে, আর এই দুটো বিছানার চাদর দিয়ে আমার চলছে এখন। আর একটা আছে কিন্তু সেটা বিছানার থেকে না অনেকটা ছোট হয়। আর যখন কোথাও যাই তখন ওই চাদরটা নিয়ে যায় তো পাতার জন্য, ওই জন্য ভাবি একটা চাদর একটু ভালো থাক, কারণ সব চাদরের আবার রং ফেড হয়ে গেলে দেখতে বাজে লাগবে। তো এখন এই নভেম্বর মাস থেকে শুরু হয়েছে আমাদের যুদ্ধ। এই বছরটা আবারও একটু চাপে আছি। আগের বছরটা এতটাও চাপ ছিল না, কারণ এই ডিসেম্বরের শুরুতেই, মানে নভেম্বরের একদম লাস্টেই বলতে পারো, বা ডিসেম্বরের শুরু 1 তারিখের মধ্যে, 29 তারিখ থেকে 1 তারিখের মধ্যে আমার ছেলের ইন্স্যুরেন্সটা দিতে হয়। খুবই অল্প টাকার ইন্স্যুরেন্স বন্ধুরা, কিন্তু তবুও ওইটাই আমার কাছে অনেক। কারণ বাবান যখন কলেজে উঠবে তখন হয়তো এই ইন্স্যুরেন্সটা পাওয়া যাবে, বা কলেজে পড়তে তা মানি ব্যাগ পলিসি করেছিলাম। এর মাঝখানে অনেকগুলো মানি ব্যাগ এসেও গেছে। বলছি না, সারা লাইফই আমরা পুরো জীবনে, সংসার জীবনটাতে শুধু জড়িয়েই গেছি। এই বিয়ের পরে সংসারে, তারপরে সন্তান, পুরো পরিবারের মানে চাপ, কখনোই আমরা একটুও স্পেস পাই না। আর আমাদের দেওয়ার বলতে কেউ নেই, এই নিজেদেরটুকুই, বরঞ্চ আমাদের দিকেই সবাই তাকিয়ে থাকে। মানে যারা আর কি আমাদের ওপর ভরসা করে তাদেরকে তো আমরা নিরাশ করতে পারি না, তাই জন্য আমাদের দেওয়ার কেউ নেইও, আর কোথাও গিয়ে চাওয়ারও আমার কিছু নেই। এরপর যে কী হবে আমি বুঝতে পারছি না, কী দিন আসছে। কারণ দেখো আমার দুটো বাচ্চা, এই বাড়ি ও বাড়ি, আমাকে অনেকেই বলে শাশুড়ি মায়ের ফ্ল্যাট বিক্রি করো না, কারণ দুটো বাচ্চা তো তোমার লাগবে ভবিষ্যতে। কিন্তু ভবিষ্যতে বাচ্চাদের কথা ভেবেই আমার এটা করা, কারণ আমি যদি বাচ্চাটাকে ঠিকঠাক মানুষই না করতে পারলাম, নিজেরা ঠিকঠাক, আমি তো মনে করি আমি ঠিকঠাক মানুষ হইনি বলেই আজকে এতটা কষ্ট, এতটা লড়াই করতে হচ্ছে। যদি আজকে ভালো করে একটা সার্ভিস করতে পারতাম যোগ্য হয়ে, তাহলে আমি আমার বাচ্চার জন্য কাজের লোক রেখে বেরোতে পারতাম, কিন্তু সেই যোগ্যতাটা তো আমার নেই। তো কী করব, এর জন্যই আমাকে এরকমভাবেই সংসারকে টেনে টুনে চালাতে হয়। আর তারই মধ্যে যতটা পারি, যতটা লড়াই করে চেষ্টা করি। তো অনেকটা কষ্ট করেই এই ফ্ল্যাটটাতে এসেছিলাম, অনেকটা কষ্ট করেই এগিয়ে গেছি একটু একটু করে। আর এখন বেশ চাপের হয়ে যাচ্ছে, কারণ ছেলে মেয়ে বড় হচ্ছে, তাদের লেখাপড়ার খরচও বাড়ছে, প্রচুর খরচ বেড়েছে। সামনেই মানে বাবানের বলছি না, বিশাল একটা অঙ্কের টাকা লাগবে, যেটা দিয়ে ওকে নতুন স্কুলে ভর্তি করতে হবে, বা এই স্কুলে রাখতে গেলেও বেশ কিছু টাকার দরকার। কি করব জানি না, সবটাই ওর রেজাল্টের ওপর ডিপেন্ড করছে। সেটা নিয়ে এখনও ভেবে উঠতে পারিনি। কিন্তু মেয়েও তো বড় হচ্ছে, তারও এই হ্যানা ত্যানা নাচের জিনিস কেনা, তারপরে তোমার পড়াশোনার পেছনে একটা হিউজ খরচা থাকে, অ্যাবাকাসেও অনেকটা খরচা হয়। কিন্তু কি করব, এগুলো না করালেও তো নয়। বাচ্চাদের নিজেদের যে স্বপ্নগুলো পূরণ হয় না, নিজেরা যার জন্য দাঁড়াতে পারিনি, নিজের বাচ্চাগুলোকেও সেরকমভাবে মানুষ করব, এর জন্যই আমার আর কি এতটা খারাপ লাগা।
ওদিকে দেখো হারমোনিয়ামটাও দোকানে দিয়ে রেখেছি, সেটাকেও আনতে হবে, ডেট হয়ে গেছে হয়তো, আর 2 দিনের মধ্যে আমাকে ওটাও আনতে হবে। তবুও থাক, ডিসেম্বর মাস পড়লেই ওটা আনবো বলেছি, কারণ একসঙ্গে এতগুলো চাপ নিতে পারবো না, যেটা পরপর আছে সেটাই করি। আর আমি প্রত্যেকটা কাজই এতটাই হাসি মুখে সব মানে জিনিসগুলোকে গানগুলো আর কি পেরিয়ে যায় বন্ধুরা। সেই জন্য সবাই ভাবে বুঝি আমার প্রচুর আছে, আমার 2টো বাড়ি, আমার বর চাকরি করে, মানে আমি টাকার ঝাঁপিতে হয়তো বসে আছি, বিশাল ব্যাংক ব্যালেন্স, কিন্তু আমি যে কীভাবে চালাচ্ছি সেটা শুধু আমি, আমার হাজব্যান্ড আর আমাদের যে অন্তর্যামী, যাকে আমরা অন্তর্যামী বলে মানি, তিনিই জানেন। আর কারোর এটা বোঝার ক্ষমতা নেই বা বোঝানো যায় না। তো যাই হোক, এইভাবেই অ্যাডজাস্ট করে চলে। আর আমরা তো সৎ পথে, আমরা তো অসৎ পথে কিছু করতেও পারবো না, আমরা সেই না মানসিকতা, মন আমাদের নয়। ছেলেও বড় হচ্ছে, ওকেও সব সময় বোঝাই বাবা কষ্ট হোক, গরিবের বলে না ধনের চেয়ে মান বড়, আমাদের হচ্ছে সেই জিনিসটা, যে গরিবের ঘরে ধন না থাকুক, মান সম্মানটাই বড়। ওকেও প্রচুর বোঝানোর চেষ্টা করি যে ভালোভাবে থাকবে, লেখাপড়াটা মন দিয়ে করো, সময়ের কাজ সময়ে করবে, তার চেয়ে আগে কিছু করবে না। কিন্তু তাও ভয়ে ভয়ে সবসময় থাকি। এখনকার বাচ্চা মানে কি বলবো, কতটা কি সত্যি বলে না বলে বাবা মাকে, সেটা তো বোঝা যায় না। তো যাই হোক, দেখো ব্ল্যাঙ্কেটগুলো তো সব পেরে নিয়েছি, বড় ব্ল্যাঙ্কেটটাও পেরেছি, রোদ্দুরে দিয়ে দিয়েছি, ছাদে দিয়ে এসেছি, সেটা তোমাদের সঙ্গে দেখানো হলো না ওই জায়গাটা। বড় ব্ল্যাঙ্কেটটাকেও পেরে ছাদে দিয়ে এলাম, জানো তো। আর এখানে এই ঘরের চাদরটাও পাল্টে নিলাম, বিছানার চাদর একদমই নেই, ওই 2টো চাদর মানে পুরানো হয়ে গেছে, সেই দিয়ে চলছে আর কি। এখন আর কিনবো না, এইভাবেই চলুক, আবার কিছু মাস পর দেখা যাবে কোনো। আর কিছুটা জামা কাপড় মেখে নিচ্ছি। এখন জামা কাপড় কাচতে গেলেও কি ঠান্ডা লাগে বন্ধুরা, জলগুলো পুরো কনকন করে। পাম্প চলে, এখন তো আমাদের অটোমেটিক মেশিন বসে গেছে, পাম্প সবসময়ই প্রায় সময় চলছে, তাও দেখি জল কনকন করছে। আর এই জায়গাটা মুছতে এতটাই অসুবিধে হয় যে কি বলবো, এই টুলটাও যদি ওখান থেকে টেবিলটা সরিয়ে দিতে পারতাম। আর এই যে এই খাটটা, সোফাটা, মানে জায়গাটা তো তোমরা আগে দেখেছো কত সুন্দর স্পেসটা থাকতো। আর এখন এই ঘরটা মুছতে না আমার বেশি অসুবিধে হয়, ভালো করে মুছতেও পারি না, এদিক ওদিক দিয়ে ঢুকে, তাও রোগা পাতলা মানুষ বলে হয়ে যায়। তো আজকে খুব তাড়াহুড়োর মধ্যেই আছি, নিরামিষ দিন, কোনো অসুবিধে নেই, গ্যাস ট্যাস মোছার অত চাপ নেই, তাড়াতাড়ি করে এই সংসারের কাজগুলো সেরে নিই। আর এখন যেহেতু শীত পড়ছে না, সকালবেলা একদম সকালে 8টার মধ্যে চানটা করতে একটু অসুবিধা হচ্ছে, তবে হ্যাঁ ভীষণ চাপে থাকলেও তখন তো আমাকে করতে হচ্ছে। ওই জন্য সকালে একটু মাথার তেলোটায় জল দিয়ে নিচ্ছি হালকা করে, নিয়ে বাসি জামাটা ছেড়ে ফেলে দিচ্ছি, দিয়ে আবার ঘরদোরগুলো পরে ঝাঁট মোছা ভালো করে করছি, কারণ অত সকালে মেয়েকে স্কুলে দিতে যাবার আগে হয় না। আর এখন প্রায় দিনই টিফিন বানিয়ে দিচ্ছি, কারণ কেনা টিফিনটা একদমই অ্যাভয়েড করছি। পাউরুটি মাঝে মাঝে দিই, মেয়েটা খেতে চায় না, সেই ফিরিয়ে নিয়ে চলে আসে, কিন্তু ওকে একটু রুটি, একটু হালকা করে তেল ছাড়া পরোটা, একটু ধরো পাস্তা, একটু চাউমিন, এইসব দিলে তবে একটু খায়। আর এই যে বাইরেটাও একটু মুছে নেবো ভেবেছিলাম, তারপর ভাবলাম না থাক, চৌকাঠটাই শুধু দিয়ে দিই, কারণ আজকে আর বেশি বাইরে যাব না, বৃহস্পতিবার দিনে আবার পুরো বাইরে গোটাটা মুছবো। আর রান্নাঘরটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এরপরে আবার এসে রান্নার জোগাড় টোগাড়গুলো করবো, তার মাঝখানে কেচেও নেবো, পরপর চলতে থাকবে আর কি। বর আজকে স্কুলে যাচ্ছে না, আমার জন্যই যেতে পারছে না, ওর এদিকেরও কাজ আছে বললো, অফিসে বললো কোনো অসুবিধে নেই, তোমার এদিকের কাজটা করে আমার আবার অন্য কাজ আছে, আমি সেটাও করে নেবো। বললাম তাহলে ঠিক আছে, ভালোই হয়েছে, নাহলে আমি একাই যাব বলে দিয়েছিলাম, কারণ টোটো দাদাকে আমার বলা হয়ে গেছিলো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে, এই কাজটা আবার কথা ছিল শুক্রবারে, তো শুক্রবারে হয় না, আজকে যখন হবে বলছে তো আজকেই যাব। তো মা বাপিও এইদিকে একা, দিদিও আসতে পারে না কোনো দিকে, আমার দিদি থাকেও না। আর ওর ছেলেটা তো এখন মাথাটা লেগেছে, এখন খুব মানে সে এখন ব্যস্ত আছে, আর বোনও এইসব বিষয়ে ভালো বা বোঝেও না, আসেও না, ওই জন্য আমি একটুখানি সাহায্য করি আর কি, যাই ছুটে ছুটে। কী বলো তো, বাবা মা তো ফেলা তো যায় না, আমি আমার শ্বশুর শাশুড়ির প্রতিও সমান কর্তব্য পালন করেছি, বাবা মার প্রতিও তাই। এখন শ্বশুর শাশুড়ি নেই, না থাকাকালীন ব্লগ শুরু করেছি বলে আমি তোমাদেরকে কিচ্ছু দেখাতে পারিনি। আর আমার বর সব কাজে অনিনন, বিশেষ করে ওইসব তোমার জমি জায়গার বিষয়ে, মানে এইসব ব্যাংকের এসব ওর বাবা মাকে কোনো দিন কোথাও দৌড়াতে হয়নি, সব কাজে আমার বর দৌড়ে করেছে আর কি, মানে ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি আমার হাজব্যান্ডের কর্তব্যপরায়ণ দেখেই কিন্তু আমি সংসারের প্রতি এতটা কর্তব্যপরায়ণ হয়ে উঠেছি। তো দেখো এখানে রান্না করেছি, মুগের ডাল সেদ্ধ করেছি, কপি আলু ভাজা করব, পটল ভাজা করব, আর ধোকা এনে রাখা হয়েছিল আগের দিনে, কারণ এটা দিনে পাওয়া যায় না,
ওই আগের দিন ধোকা এনে রেখে দিই যে মঙ্গলবার নিরামিষিতে নয় ধোকা, নয় একটু সয়াবিন, নয় একটু পনির, করবোটা কি বলো তো। তো এরম রেখে দিয়েছিলাম, বসিয়ে দিলাম আগে রান্নাটা। আর নিরামিষ তরকারি বেশ ভালোই হলো। কপি আলুটা আরেকটু মানে আলুটা আস্তে আস্তে ছিঁড়ে ছিঁড়ে করে কুটলে ভালো হতো, কিন্তু এতটাই তাড়াহুড়ো করেছি ধৈর্য নেই। আর এই যে ধোকাটা আর একবার ভেজে নিচ্ছি। কেন বলো তো, ধোকাটা না ভেজে নিলে না একটা কাঁচা কাঁচা কিরম গন্ধ ছাড়ে। ওদের ভাজা এই যে ভেজে নিচ্ছে একটু মরমরে হয়ে যায়, বেশ ভালো লাগে। তো চলো রান্নাগুলো সেরে নিই। চলো এই দেখো একটা লক্ষ্মী জবা ফুটেছে। ও বাবা, কালকেও একটা ফুটেছিল, ঝরে পড়ে গেছে। আর দুটো কুঁড়ি আছে, একটা ফুটেছে। এখন শীতে আর ফুল দেবে না বন্ধুরা। আর এই গাছের যত ফুল আমার মেয়ে নিয়ে নিয়ে তুলে নিচ্ছে স্কুলের ম্যামকে দেবে বলে। দেখি ক্যামেরাটা রাখবো কোথায়। তো জামা কাপড় তো মেলতে উঠলাম বন্ধুরা, কিন্তু দেখি যে এখানে দেওয়া আছে অন্যদের, ওই জন্য ওই তারটা দিতে পারলাম না। ওই তারটাতে বেশ মাঝখানটা তো রোদটা ভালো পড়ে, ওই জন্যই মিডিলে বেঁধেছি। কিন্তু এখানে দেওয়া আছে থাক, কারণ ওনারা জানেন যে আমি একটু বেলায় মেলি। কিন্তু বেলায় মেলে দেখছি যে তোমার রোদ্দুরটা চলে যাচ্ছে, কারণ এই দিকটা 12টা অবধি রোদ থাকে। 12টার পর থেকে আবার আগের যেদিকে মেলতাম, যে তারগুলোতে মেলতাম দেখেছো, ওদিকটা একদম বিকেল 5টা 4:30 অবধি রোদটা থাকে। কিন্তু এখানে দেখেছি 12টার পরে মেললে জামা কাপড় হাফ শুকনো হয়। আর এই বেশ কিছুদিন ছাদে ওঠা হয়নি জানো তো, কারণ জামা কাপড় কদিন ধরে ধুয়ে ধুয়ে বারান্দাতেই দিয়ে দিচ্ছিলাম, কাচতে পারছিলাম না। গলার পজিশান এতটাই খারাপ ছিল। আজকে গলাটা অনেক ভালো, একদম আগের মতন হয়ে গেছে। প্রচুর গার্গেল, প্রচুর কিছু করে গলাটাকে আমি ভালো পজিশানে এনেছি। আর এই যে মেয়েটা এখনও ভুগছে, ওরও বিশাল সর্দি কাশি হয়েছে। আর তারপর যেহেতু তরকারিটা বসিয়ে দিয়ে ওপরে মেলতে গেছিলাম, নিচে এসে আবার একটু তরকারিটায় ঘি দিয়ে দিলাম। গরম মশলা দিলাম না, কারণ ঝাল হয়ে যাবে, রুপু খেতে পারবে না। এমনি রুপু ধোকাটা অতটা পছন্দ করে না তাও। আর তারপরে দেখো এখন পুজোটাও একটু করে নিচ্ছি। তো বন্ধুরা স্নান হয়ে গেল, দেখতেই পেলে পুজো করলাম, মানে পুজোও করেছে। আমি যদি একটু প্রদীপটা দেখি আর শঙ্খটা বাজিয়ে দিলাম, আর চরণে তুলসীটা দিয়ে দিলাম, যেটা আমার বর করতে পারে না। আর এখন বেরোবো, আগে রূপুকে আনি স্কুল থেকে এনে, একদম রেডি হয়ে নিয়েছি। এই যে রেডি হয়ে নিয়েছি, স্কুল থেকে এনে ওকে রেখে দেবো মানে দাদার কাছে, কারণ বাবুকে স্কুলটা কামাই করতে হলো, কিছু করার নেই। আর তারপরে সোজা যাব কোর্টে আর কি। আজকে আমার বাবা মার বাড়ির আর কি আমার দাদুর সম্পত্তি 4 ভাইয়ের মধ্যে ভাগ হবে। ভাগ তো অনেক দিন আগেই হয়ে গেছে, কিন্তু রেজিস্ট্রি হয়নি। আজকে সেই দিনটা আছে। দাঁড়াও, একটা ফোন চলে এসেছে, কেটে দিই ফোনটা। এখন মাই ফোন করছে দেখো। তো বাবু তুমি একটু দিদাকে তোমার ফোন থেকে ফোন করে বলে দাও তো, মা এখন একটু ভিডিও করছে। তো রেজিস্ট্রি হয়নি, আজকে সেই রেজিস্ট্রিটা আছে। তো মা অনেকটা টাকা জোগাড় করেছে, যে আর কি টাকাগুলো জোগাড় করতে বলেছে, যা যা ভাগে পড়েছে আর কি রেজিস্ট্রির টাকা, বেশিরভাগই মা জোগাড় করেছে, অনেকটা কষ্ট করেই করেছে। কিছু কিছু তো আমাদের মেয়েদেরও কর্তব্য থাকে, কে কী দেবে আমি জানি না। আমার যেটুকু কর্তব্য, আমি যেটুকু আমার সাধ্যের মধ্যে চেষ্টা করছি।
তো অনেকটা চেষ্টা করেছে আমার বর, পারেনি এবারে করতে, কারণ নাহলেও আমার বর সবসময় আমি যখন যেটা করি আর কি আমি নিজে থাকতেই করি, কিন্তু ওর কাছে থাকলেও দেয়, কিন্তু আজকে ওর কাছেও নেই। অনেক চেষ্টা করেছে, এক জায়গা থেকে টাকা পাওয়ার কথা ছিল, পায়নি। কখনোই তোমাদের সঙ্গে এসব কথা আমি শেয়ার করি না, সব সময় এগুলো এড়িয়েই চলি। 2 বছর যে আমি এই ভিডিও করছি কখনোই এগুলো শেয়ার করি না, এড়িয়ে চলি, কিন্তু আজকে মনে হলো বলি। তো আজকে আমাকে আমার এই লক্ষ্মী বাউটিটা হেল্প করবে এখন, কারণ এটা আমি লক্ষ্মী বাউটি এর জন্যই বলি। এই বাউটিটা আমার এই নয় করে এটা নিয়ে 4 থেকে 5 বার দোকানে গেছে আর এসেছে। আমার ছেলের মানে মেয়ের অন্নপ্রাশন, তারপরে তোমার আরও অনেক বাড়ি হয় না সংসারে, তো মানুষের কিছু না কিছু থাকে। এটাই আমার লাস্ট স্মৃতি, বাবার বাড়ির লাস্ট স্মৃতি, এইটুকুই আমার আছে। তো এটা শুধু সোনার শখের বাউটি, আমি তোমাদের কোনোদিন আমার সোনা গয়না দেখাইও নি, কারণ আমার কাছে কিছু নেই, দেখাবো কি, কিছুই দেখানোর মতন নেই। এটা আমি মাঝে মাঝে পরতাম, মাঝে মাঝে দোকানে থাকে, বেশিরভাগ সময় বছরে দোকানে থাকে, আবার আসে। তো কিছুটা টাকা আমি জোগাড় এটা দিয়েই করব, কারণ পরপর এই মাসে অনেকগুলো চাপ আছে। আপাতত এটা আমি বন্ধক দেবো, দিয়ে টাকাটা জোগাড় করে আনবো, কারণ সামনে আবার বিয়েবাড়িও আছে, আবার ওদিকে তোমার ছেলের লাইফ ইন্স্যুরেন্সও আছে একই মাসের মধ্যে। তো নিজের লোনে সংসার চালিয়ে, বাচ্চাদের পড়াশোনা আর পেটে খাওয়া চালিয়ে জোগাড় করে উঠতে পারিনি। তো আবারও আমার বর এটা আমাকে ছাড়িয়ে দেবে, তো আমি এখন এটা নিয়ে যাব, দিয়ে তারপর মেয়েকে স্কুল থেকে আনবো, টাকাটা জোগাড় করে আনি, এসে তারপরে মেয়েকে রেখে, ছেলে আজকে স্কুল যেতে পারলো না, মায়ের কাছে যাব। মা অনেকবার করে বলেছে তুমি কিচ্ছু বাধা দেবে না বা করবে না, কিন্তু মায়ের এই কথাটা আমি রাখতে পারলাম না। মাদের কাছে কোনো ফোন নেই, ভিডিও দেখে না, কিন্তু আদার্স কেউ যদি দেখে মাকে বলে দেয় সেটা আলাদা কথা, কিন্তু আমি শুধু মায়ের সংসারের জন্যেই যেটা দিচ্ছি তা তো নয়, আমার নিজেরও অনেকগুলো প্রবলেম। এরমভাবে আমি বহুবার করেছি, কারণ আমার সংসারটা না এরমভাবেই চলে। আজকে 5 বছর ফ্ল্যাট কিনেছি, 5 বছর আমি এইভাবেই, যখন বড় বড় বিগ খরচা আসে আমি তো সামাল দিতে পারি না, সেইভাবে তো সেভিংস করতে পারি না, তখন এইভাবে চালাই। আবারও আমার বর সেটা ছাড়িয়ে দেয়, আর যেগুলো বিক্রি হওয়ার তো হয়েই গেছে। চলো, ভাবলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই শেয়ার করে দিলাম। এখন রূপুকে আনি, 11:10 বাজে। চলো, মেয়েকে এখন নিয়ে চলে যাচ্ছি। চলো, তো স্কুল থেকে রূপুকে নিয়ে চলে এলাম, আর তোমাদের তো রান্নাগুলো তখন শেয়ার করা হয়নি, কারণ এখন রূপুকে ভাত দিয়ে দেবো, স্নান আর করায়নি। যেহেতু রোদ্দুরে নিয়ে এলাম, সঙ্গে সঙ্গে স্নান করার ঠান্ডাটা আরও লাগবে, যাকে একদিন স্নান না করুক, স্কিপ করে যায়, কারণ আমি অলরেডি টু লেট হয়ে গেছি। যেতে যেতে কাজ এদিকে অনেকটাই শুরু হয়ে গেছে। আর এই যে রূপুকে দিয়ে দিলাম খেতে, রূপুর খিদে পেয়েছে বলছে, এখন অন্য কিছু না খেয়ে ভাতটাই খেয়ে নে, তারপর ও খেলা টেলা করবে, মা দুষ্টুমি করবে না, হ্যাঁ, খেয়ে নিয়ে ভালো মেয়ে হয়ে থাকবে, হ্যাঁ, তারপর একটু শুয়ে পড়বে, এসে আবার পড়াতে নিয়ে যাবো, হ্যাঁ, ঠিক আছে। তো বেরিয়ে পড়লাম, বেরিয়ে প্রথমে গেছিলাম যে দাদাটার কাছে যাই, কিন্তু সেই দাদাটা এখনই দোকানে নেই, বলছে 1 ঘন্টা পর আসবে। তো আমার তো টেনশান হয়ে গেছে, আমি করবোটা কী গো, কারণ ওনাকে আমায় আগে থাকতে কিচ্ছু বলতে হয় না, আমি যাই দেখলেই ওরা বুঝতে পারে, ও ঠিক হেল্প করে, যতবার গেছি কখনো বেরায়নি, কিন্তু আজকে আমার ব্যাড লাক, দেখতে পাইনি, মানে ওনার দেখা পাইনি। তো ঠিক আছে, আমার বড় আর এক চেনা দোকান ছিল, সেখানেও নিয়ে যাচ্ছি, চলো শেয়ার করবো। বন্ধুরা, এখানে দাঁড়ালাম, মানে আমার বর গেছে, আসছে, আসলে আমাদের ওদিকে হয়নি, যে দাদাটা দিই সেই দাদাটা ছিল না, বুঝছো এখানে, আর একটুখানি বাকি যাব, আমি তো এই ফোনটা আনি, আমার ফোনটা মাকে ফোন করবো এই ফোন থেকে, আর একটুখানি বাকি, কিন্তু এত জ্যাম দুপাশারি, এখানটা একটু বানালাম। আমার বড়ের একটা বন্ধুর দাদার দোকান আছে, ওই জন্য আমি আর লজ্জা পাচ্ছে হওয়া যাই, কারণ আমি আমাদের ওখানে দিই, তো সেই দাদাটা না দোকানে নেই, ওই জন্য। চলো ভিডিওটা রাখি, মায়ের কাছে যাই। তো দেখো, যেতে যেতে এই স্কুলটা পড়লো, এই স্কুলটাতেই আমি প্রথম মাধ্যমিক আর কি পরীক্ষা দিই, আমাদের ডোমজোরের নেহরু বালিকা বিদ্যালয়। তো আমার মনে ছিল না, যেহেতু আমার বর সেই সময় আমার সাথে ছিল, মাধ্যমিক পরীক্ষার সময় ও আমাকে নিয়ে গেছিলো, তখন তো দেখাশোনা হয়ে গেছিলো, তো ও আমাকে বললো এই দেখো তোমার স্কুলটা, ও আচ্ছা।
তো আজকে ওর মনটা ভীষণই খারাপ, কদিন ধরেই প্রায় মনটা খারাপ হয়ে আছে, হাতে টাকা পয়সা একটু টান আছে বলে। তো আমি বললাম মন খারাপ করো না, এরকম করেই আমরা সমস্ত বিপদ হাসতে হাসতে উদ্ধার করেছি, সেটাও হয়ে যাবে, কোনো চিন্তা নেই। চলো এসে গেছি, এই যে দাদা আর নোংরা দেখো, বলছে সরকারি, এটা সরকারি অফিস, সরকারি অফিসের কি অবস্থা, দাঁড়া দেখা, সরকারি অফিসের কি অবস্থা দেখো বন্ধুরা। না এরম হয় না, এত নোংরা কোথাও দেখিনি বাবা, এইখানেই দেখছি কি অফিসটার অবস্থা দেখো। এ দেখো এখানে বাপির আমি একটু লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করেছি, কারণ কাকার আড়ালে যিনি লেখাচ্ছেন আছেন, বাপি কাকা, ওখানে ভাই, ওখানে বড় জেঠিমা, মেজো জেঠিমা, তার ছেলে, সবাই এসেছে আর কি, যাদের যাদের আসার কথা। এই যে দেখো চলে এসেছি অফিসে, ছোটো আছে, বড় জেঠিমাও এসেছে, যেমন লাগে সবাইকে। এখানে মিষ্টি আছে, সর্দি গর্দি আসলে তো দেখতে পাচ্ছি না, ও তো মাকে দিলাম যথাসাধ্য, যতটা পারলাম মা তোমাকে দিলাম, হ্যাঁ এর চেয়ে বেশি পারবো না। ওটাই এখন অনেক। তো ওখানে ক্যামেরাটা ইচ্ছা করেই বন্ধ করলাম, কারণ মা বলতে বলতে ইমোশনাল হয়ে যাচ্ছে, কেঁদে ফেলছে, আর এগুলো ক্যামেরায় দেখাতে আমি একদমই পছন্দ করি না। আর মাকে কিছু দিচ্ছি সেটাও তোমাদের সঙ্গে ক্যামেরায় দেখিয়ে দেবো, সেটাতে মায়েরও হয়তো খারাপ লাগবে, আর তার চেয়েও বড়ো কথা আমার নিজের খারাপ লাগে, কাউকে কিছু দেওয়া সেটা আবার শো অফ করা, এটা আমার একদমই পছন্দ নয়। সে আমি কোথাও একটা যাচ্ছি গিফট দেখাচ্ছি তোমাদের, আলাদা কথা। তো যাই হোক, এটা তো নিজেদেরই জিনিস, নিজেদেরই সব কিছু আর কি হচ্ছে। তো এখানে দেখো আমার দাদা দিদিরা সব, মানে জেঠুর ছেলেমেয়েরা এ করছে, আর ওখানে একজন একজন করে নাম ডাকছে সবাইকে। এই সমস্তটাই ভাই, মানে আমার কাকার ছেলে আর আমার বড়দা যিনি বাইরে থাকেন, সব কিছু অ্যারেঞ্জ করেছে। এখানে সবার একজন একজন করে ডেকে যেমন সই সাবধায় করছে, আর যেহেতু আমার জেঠুরা নেই তাই জেঠিমাদেরই ডাকা হচ্ছে। চলো তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। এই দেখো এটা হলো আমার বড়দা, এটা বড়দি, এটা মেজদি, ছোটদি, এটা ছোটদি, এটা আমার রাখি দিদি, আর এটা আমি, আমরা হলাম এতগুলো ভাই বোন। তো তোমাদের সঙ্গে ওইটুকুই শেয়ার করতে পেরেছিলাম, কারণ তারপর চলে এসেছিলাম 4:30 মধ্যে আমার মেয়ের পড়া, আর শরীরটা তো খুব খারাপ হয়ে গেছে, এমন একটা ঝাঁকুনি রাস্তা দিয়ে আমার বর এনেছে কি বলবো। তো দেখালাম আমরা কিন্তু ওই তোমাদের সঙ্গে যে ভাই বোনকে দেখালাম, আমরা মোট 11টা ভাই বোন জেঠু কাকা নিয়ে 11 জন আমরা, তার মধ্যে কিছু জনকে তোমরা দেখলে, এছাড়াও আমার দিদি বোন আছে, আরও ভোলা দাদা আছে, সঞ্জয় দাদা আছে, ভাই তখন ওদিকটা ছিল, মানে একসঙ্গে আমরা যখন এক বাড়িতে হই না ভীষণ মজা হয়। তো ওরা বলছে দিদি আয় একদিন, সবাই মিলে আবার একদিন এ করা হবে। তো কেউই তো আমরা একসাথে হই না, না এই একটা দরকারে কাজ হয়েছে তাই একসাথে হয়েছি। তো হিসাবের বাড়িতে সন্ধে বাতি দিয়ে দিলাম। এগুলো পারো তো, মুখস্থ হয়ে গেছে তো, এগুলো সিলিন্ডার, আর এই যে এগুলো কালকের জন্য আশা করি দেবে না, প্রবলেম সব দিচ্ছি আর মাল্টিপ্লাই দেবে। দেখবে না একদম এদিকে তাকিয়ে, আমি এখানে কিছু যাচ্ছি একদম সংখ্যা পাল্টে যাবে। করো, মাথা ঠান্ডা করে করবে। তো বন্ধুরা, কালকের উপর ম্যাথের রিভিশন টেস্ট, একটা করে টেস্ট চলছে, ওখান থেকে এসে ওকে পড়াতে দিতে গেলাম, তারপর ওকে একেবারে পড়িয়ে নিয়ে এসে সন্ধে বাতি দিয়ে খাইয়ে দিয়ে একটুখানি দুধ কর্নফ্লেক্স দিলাম, খেলো, আর এখন বসেছি
ম্যাথটা নিয়ে, কারণ ম্যামের কাছে অনেকটা পড়েছে। আর প্রেশার দেবো না, কারণ ওর কাশি হচ্ছে, সর্দিতে মাথাটা ভারী যন্ত্রণা করছে বলছে। একটু অঙ্কটা দেখে নিই, কালকে রিভিশন টেস্ট আছে, 2 তারিখ থেকে এক্সাম শুরু, সারা বছর তো পরীক্ষা চলছেই। চলো আবার একটু পরে আসছি, কী করি দেখি। আর এদিকে দেখো মেয়েটার প্রচণ্ড সর্দি, রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই ওর অন্তত হয়ে গেছে, আমার এখনও হয়নি। তাই শ্বেতাদির থেকে একটু মাসকলাই নিয়ে এলাম। দেখো ফোনটা পড়েই যাচ্ছিলো। রসুন তেল হাতের চেটোই, পায়ের চেটোই, আর এই মাসকলাই দিয়ে, ও বললো মাসকলাই দিয়ে খুব ভালো হবে, তো দলে দেবো ওকে। ঝড় গরম যাচ্ছে, পালা পালা পালা, গরম মা, ব্ল্যাঙ্কেট তোলো, ঠান্ডা হলে মাখাবো, একটু হালকা গরম থাকতে থাকতে, হাত দেবে না একদম। চল চলো, দেখো কিরম ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে বসে আছে। এই যে এটা মাখাবো। তো মেয়েটার সর্দি কাশির সবের ওষুধই কিন্তু চলছে বন্ধুরা, প্লাস দাঁতের ডাক্তার দেখেছি, তারও ওষুধ চলছে, খুবই ভুগছে। তাহলে চলো, সকাল থেকে সন্ধ্যে মানে এই রাত্রির অবধি যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দিদি বা বোন যে নামেই ডাকো না কেন, প্লিজ আমার পাশে থেকে আমার ভিডিওটা একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, আমার চ্যানেলটাকে একটু পাশে থাকো। আর যারা অলরেডি থেকেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আজকের মতন এই পর্যন্তই, টাটা বন্ধুরা।